জুলাই আগস্ট হত্যার ন্যায় বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, বললেন আইন উপদেষ্টা। অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছরের জন্য নিষিদ্ধের প্রস্তাব। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ। সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী আসাবল নিহতের ঘটনায় হত্যা মামলা। স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেলেন প্রধান উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক কাল। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যায় নেতৃত্বের অপরাধ প্রমাণিত হলে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8 দফা খসড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময়ে এসব প্রস্তাব উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই আগস্ট হত্যার বিচার সবার কাছে গ্রহণযোগ্য হবে। বক্তাদের অনেকে প্রস্তাবিত খসড়াকে স্বাগত জানালেও ভিন্ন মত জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কোটা সংস্কার দাবির জের ধরে সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে ও শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত হতাহতের ঘটনার বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক মামলা হচ্ছে। তবে মামলা হলেও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর সময় উপযোগিতা নিয়ে। এমন বাস্তবতায় আইন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সঙ্গে বিদ্যমান আইনের সংশোধনের উদ্দেশ্যে এই মতবিনিময়ের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8 দফা খসড়া প্রস্তাব তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ সময় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করেন অনেকেই। যে আইনগুলো গণবিরোধী সেই আইনগুলো ওইখান থেকে সরিয়ে দেন। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। প্রসিকিউশনে যদি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবে সেই বিধানটা থাকা দরকার। আমি প্রসিকিউশনের পাশাপাশি অনেক সময় আমরা দেখি আমাদের অভিজ্ঞতা প্রসিকিউশন টিম গেন্ড ওভার হয়ে যায়। সেই ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয়, আই থিঙ্ক জাস্টিস উইল বি এনশিওরড টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি, কিন্তু আমাদেরকে অনেক ভিকটিমরা বলেছেন যে তোমরা এখন কেন আওয়াজ তুলছো, এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোনো বিশাল কোনো আন্দোলন গড়ে তুলেনি, এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনে, এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত হয়ে পড়ছো, আমরা তোমাদের কথা শুনতে চাই না। এখন কিন্তু একই ধরনের সেন্টার। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে কেউ কেউ দ্বিমত পোষণ করেন। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার। ভেনিস কমিশন বলে একটা কমিশনের কিন্তু কতগুলো গাইডলাইন দেওয়া আছে, ব্যানটা কিসের উপরে ভিত্তি করে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনি কতটুকু রেস্ট্রিক্ট করবেন, সেটা কি শুধু হচ্ছে ন্যাশনালি তাদের অ্যাক্টিভিটিসটাকে রেস্ট্রিক্ট করবেন, ব্যান করবেন, না হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিটরিতেও তাদের ব্যানিংটা থাকবে। তিনটি দলের যে শীর্ষ নেতৃত্বে যারা আছে তাদের একক কথাই কিন্তু দল পরিচালিত হয়েছে। সুতরাং যদি কোনো অপরাধ যদি করে থাকে তাহলে রাজনৈতিক দলের সকলে অপরাধ করে না, অপরাধ করেছে শীর্ষ ব্যক্তিত্ব, এবং সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আপনারা শাস্তি না দিয়ে আপনারা যেন ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান করেন। অনুষ্ঠানে 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনার কথা জানান নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান। আমি মনে করি এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ জানালেন আরেক উপদেষ্টা আদিলুর রহমান। রোম স্ট্যাটিউট রাটিফাই করেছে, তাই এই দিকটা দেখছিলাম যে এটা সম্ভব কিনা। আমরা দেখছিলাম সিয়েরা লিওন বা হাইব্রিড কোর্ট যেরকম ক্যাম্বোডিয়াতে হয়েছে, এরকম কোনো হাইব্রিড ট্রাইব্যুনাল হতে পারে কিনা। আর এরপরেও দেখছিলাম যে আইসিটি, যেটা নিয়ে আজকে আমরা বসেছি, সেটার আওতায় বিচারের প্রক্রিয়াটা। তো সমস্ত দিক বিবেচনা করে আসলে আইসিটিতেই যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে। এ সময় আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা সুবিচার চাই। আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে
মানে একটা দেশের মানুষ আরেকটা, মানে একটা দেশের, আমি একটু বলতাম ইয়ে করে, একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ সরকারের লক্ষ্য নয়, সরকারের উদ্দেশ্য জুলাই আগস্টের হতাহতের ন্যায় বিচার নিশ্চিত করা বলেও মন্তব্য করেন এই আইন বিশেষজ্ঞ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় সকল গুমের ঘটনার তদন্ত চাওয়া হয়েছে এতে। এছাড়া 18 জুলাই সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া শিক্ষার্থী আসাবুল ইয়ামিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাইব্যুনালে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। হঠাৎ করে 10 থেকে 15 জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে, আপনাকে যেতে হবে। 2018 সালের 17 নভেম্বর রাজধানীর বাসাবো নিজ বাড়ি থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী এনামুল কবিরকে। ডিবি কার্যালয়ে 9 দিন আটকে রেখে হাত পা চোখ বেঁধে নির্যাতন চালানো হয় তার উপর। জানতে চাওয়া হয় জামাত নেতাদের অবস্থান সম্পর্কে। আমাকে জামাতের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চাচ্ছিল, তা আমি বলছি যে না, আমি তো জানি না তারা কোথায় থাকে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নাম উল্লেখ করে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন এনামুল কবির। শেখ হাসিনার সরকারের আমলের সকল গুম খুনের তদন্তও চাওয়া হয়েছে এই অভিযোগে। তাকে গোপন কারাগারে আটকে রাখা বা অথবা ডিবি অফিসে আটকে রাখা, পরিবারকে জানতে না দিয়ে, এই ঘটনার দায়ে, এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী, তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি 25 জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গত 18 জুলাই সাভারের আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আসাবুল ইয়ামিন। আসাবুলকে ফেলে দেওয়া হয় পুলিশের এপিসি থেকে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসাবুল ইয়ামিনের এই ঘটনা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরে মানুষ বেদনার্ত হয়েছেন। গোটা বাংলাদেশে আন্দোলন আরও দাবানলের মতো ছড়িয়েছে। এই যে তার হত্যাকাণ্ড, এইটার জন্য আজকে তার পরিবারের গতকালকে তার পরিবারের পক্ষ থেকে তার মামা এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে এই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে, এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন ঘটলেও এখনো বিপদ কেটে যায়নি, তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে বললেন নেতাকর্মীদের। কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। দলের পক্ষ থেকে 31 দফা একটি পরিকল্পনা বা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই 31 দফায় আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে। আমাদের সাথে বিশেষ করে আমাদের সাথে বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন, আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে, সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। আসুন আজকে আমরা এখানে সকলে মিলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি সেই প্রতিজ্ঞা? যেই 100,000 মানুষ আত্মত্যাগ করেছেন স্বৈরাচারকে বিদায়ের জন্য, যেই হাজারো মানুষ নিজেদের ক্ষতির সম্মুখীন হয়েও দমে যাননি স্বৈরাচারকে বিদায় করার জন্য, সেই মানুষগুলোকে সম্মাননা জানিয়ে, সেই মানুষগুলোর আত্মত্যাগকে মূল্যায়ন করে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। কেউ যাতে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, কেউ যাতে আমাদেরকে পিছিয়ে দিতে না পারে,
সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আবারও আসুন আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, আমাদের সেই প্রত্যাশিত মুক্তি যা আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখার জন্য আমরা আবারও সকলে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রশাসন সহ বিভিন্ন জায়গায় থাকা জঞ্জাল সরানোর কথাও বলেন তিনি। 2008 থেকে 2024 সাল পর্যন্ত এমপি মন্ত্রীদের দুর্নীতির অভিযোগে বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সংবিধান পরিবর্তনে জনপ্রতিনিধিদের মতামতের সুযোগ দিতে হবে। সরকার বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। তিনি বলেন, অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। রোডম্যাপ অনুযায়ী পরবর্তী সরকার দেশ পরিচালনা করবে বলে জানান জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা, কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। কিসের ইঙ্গিত, কিসের অবস্থান এখন শেখ হাসিনার? আপনার ভাষায়, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের সাইডলাইনে আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ ভোর 5:05 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা ছাড়েন। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি গত বৃহস্পতিবার ওয়াশিংটনের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন ও ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরবেন। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও ইউএসএআইডি প্রশাসক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের দ্রুত সময় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানান তিনি। তবে মোদী বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছেন সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় কূটনীতিক। বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হলেও ভারতীয় প্রধানমন্ত্রী মোদী তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিষয়টি খুব কৌশলে এড়িয়ে গেছেন। তিনি পোস্টে লিখেছেন, তাদের আলোচনা ছিল খুবই ফলপ্রসূ। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে তাদের আলোচনা হয়। এর আগে গেল 26 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী। ওই সময় তিনি বাইডেনের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার ব্যাপারেও কথা বলেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। শুনানি চলাকালে আদালত ফটকে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। তার আইনজীবী আজ এম এ মান্নানের জামিনের আবেদন করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা আপত্তি জানান। শুনানি শেষে সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। এদিকে এম এ মান্নানের জামিন শুনানির খবরে সুনামগঞ্জ আদালত ফটকে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচার আমলে প্রতিটি মেগা প্রকল্পে লুটপাটের পরিকল্পনাকারী ও ছাত্র জনতাকে খুনের সহযোগী হিসেবে অভিযোগ তুলে এম এ মান্নানের শাস্তির দাবি করেন। চট্টগ্রামের সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং 5 সংসদ সদস্য ও ভূমি মন্ত্রীর সাবেক এপিএস সাইম সহ 224 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অজ্ঞাত আসামি আরও 200 থেকে 300 জন।
রবিবার মধ্যরাতে ডবল মুরিং থানায় মামলাটি করেন মোহাম্মদ জামাল উদ্দিন। মামলার এজাহারে বলা হয়েছে 5 আগস্ট সরকার পতনের পর আনন্দ মিছিল বের করা হয়। এ সময় কিছু দুষ্কৃতিকারী দেশি বিদেশি অস্ত্র নিয়ে মহানগরের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, গুলি ও অগ্নিসংযোগ করে। ওই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ আলম নামে একজন। মামলাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডবল মুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ। রাজধানীতে সাম্প্রতিক হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। সকালে রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত 8 জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্টে রাজধানীর 22টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তালিবুর রহমান আরও বলেন, সীমিত সম্পদ দিয়ে যতটুকু কাজ করার তাই করছে পুলিশ। ঢাকা ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ডিএমপির যেসব কর্মকর্তা এখনো কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। আমরা জানি যে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশি তৎপরতা আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কোনো একটা ঘটনা ঘটলে আমাদের কাছে যতটুকু না রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার প্রকৃত কারণটা কি, কারা কারা এটার সাথে জড়িত, এটার উদ্দেশ্যটা কি সেটা বের করা। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেল রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি বলেন, ইলিশ রপ্তানি করে যে টাকা আসবে সেটা খুব ছোট করে দেখার মতো না। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এর মধ্যে ইলিশের দাম বাড়ানো হয়েছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে কথাটা ঠিক নয়। তিনি আরো বলেন, যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপার থেকে অনেকেই সমর্থন দিয়েছে। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে হয়, সেই ধারা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা সরকার চায় না। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন। সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আন্দোলনের মুখে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কিছু কারখানা। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিজন ড্রেসেজ লিমিটেড কারখানার শ্রমিকরা। টঙ্গীর খাপাড়া এলাকায় এশিয়া পাম্পের সামনে বিক্ষোভ শুরু করে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে মানুষ। শিল্প পুলিশ জানিয়েছে, কারখানাটিতে জুলাই মাসের অর্ধেক ও আগস্ট মাসের পুরো বেতন বকেয়া আছে। শ্রমিকরা জানায়, প্রত্যেক মাসেই বেতন নিয়ে ঝামেলা করে মালিক পক্ষ। এদিকে আশুলিয়ায় আন্দোলনের মুখে আবারও জামগড়া বেরোন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। নৈরাজ্য ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। শৃঙ্খলা ফেরাতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। 72 ঘন্টা সড়ক অবরোধের শেষ দিন চলছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। তবে রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় কিছু যানবাহন চলাচল করছে। তৃতীয় দিনেও খাগড়াছড়ি আন্তজেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে শহরের পরিস্থিতি স্বাভাবিক। হাটবাজারে আগের মতো বাঙালিদের পাশাপাশি পাহাড়িদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পর্যটন স্পট সাজেকে আটকা পড়েছেন প্রায় 1400 পর্যটক। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। রাঙামাটিতে মালিক শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও চলছে পাহাড়ি ছাত্র জনতার ডাকা অবরোধ। সকাল থেকে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল করছে। ছেড়েছে দূরপাল্লার কিছু বাস, খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। নৌপথে লঞ্চ বোট চলাচল করছে না। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মোটরসাইকেল চুরির অপরাধে খাগড়াছড়িতে ফার্নিচার ব্যবসায়ী মামুনকে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য জেলায়। ডাকা হয় 72 ঘন্টার অবরোধ।
বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে ঢাকায় আসা চীনের মেডিকেল টিম। সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান চীনের 10 জন চিকিৎসক। প্রথম ধাপে চোখে গুরুতর আঘাত পাওয়া 26 জন রোগীকে দেখেন তারা। ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিও শাওপেং জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার অংশ হিসেবে ঢাকায় আসা এই মেডিকেল টিম আহত সব রোগীকেই দেখবেন। বিশেষজ্ঞ আরও চীনা চিকিৎসক ঢাকায় আসবেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, আহতদের প্রয়োজনে দেশটিতে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান জানান, অন্তর্বর্তী সরকারের অনুরোধে নেপাল, যুক্তরাজ্য সহ আরও কিছু দেশ থেকে মেডিকেল টিম আনতে যোগাযোগ করা হয়েছে। পৃথিবীর সকল দেশ থেকেই বন্ধুপ্রতিম দেশরা হাতে এগিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে চাইনিজ গভর্নমেন্টকে আমরা অত ধন্যবাদ জানাই যে তার প্রথমেই আমাদের আহ্বানে তারা তাদের নিজেদের ইচ্ছায় তারা আমাদের এখানে এসেছে রুগী দেখার জন্য। তারা রুগী দেখবেন, যদি প্রয়োজন হয় তারা রুগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। আজকের টিমটা আসলে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টিম, তারা দেখছে যে কাদের কাদের চিকিৎসা প্রকৃতভাবে প্রয়োজন এবং সেই অনুসারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। We support the interim government and Bangladeshi people. So we know that a lot of injured Turkey, especially young students, hurt. So China government, at the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পর্যায়ে কর ফাঁকি দিয়ে কেউ আর রেহাই পাবে না, এমন হুঁশিয়ারি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সেই সাথে রাজস্ব বাড়াতে কর বান্ধব পরিবেশ তৈরিতে প্রস্তুতির কথাও জানান তিনি। সকালে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর হিসাব বিবরণী জমার জন্য ই রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন শেষে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, 1,04,00,000 করদাতা থাকলেও নিয়মিত রিটার্ন জমা দেন অর্ধেকের চেয়েও কম। এই সংখ্যা বাড়াতে করদাতাদের সমস্যা শুনে অনলাইন রিটার্ন জমার প্রক্রিয়া সহজ করা হচ্ছে। করদাতারা যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন তা নিশ্চিতে কাজ করছেন তারা। অনলাইনে রিটার্ন দাখিলের পর প্রক্রিয়া শুরুর প্রথম 13 দিনে 20,000 করদাতা রিটার্ন দিয়েছেন বলেও জানান তিনি। রাজস্ব আয় বাড়াতে ঝুলে থাকা মামলা নিষ্পত্তির পাশাপাশি কর ফাঁকি ঠেকাতেও এনবিআর জোরালো পদক্ষেপ নিচ্ছে বলে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন। এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সহায়তা করতে সকল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত জাতিসংঘ অধিবেশনে কাভার করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মোসাদ্দেক আলী বলেন, নাগরিক হয়েও দীর্ঘদিন তাদের দেশে থাকতে দেয়া হয়নি, শুধু ভিন্ন মতের কারণে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সকল সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু সেটা যাচাই বাছাই করে যেন হয়, কোনো অবিচার যেন না হয়। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ব্যবসায়ী লুৎফুর রহমান বাদলের সময় উপস্থিত ছিলেন। আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি, যার যার অবস্থান থেকে ইউনূস ভাইয়ের নেতৃত্বে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন, সেজন্য আমাদের সহযোগিতা করা উচিত। যত জায়গায় যেখানেই থাকি এবং তাদের যতটুকু সময় দেওয়া সেটাও সময় দেওয়া দরকার, এবং তারা যত তাড়াতাড়ি সময়টা শেষ করে ইলেকশনে নিয়ে যেতে পারে সেটাও আমাদের দরকার, কারণ এই রাষ্ট্র দীর্ঘদিন ইলেকশনের থেকে বাইরে। হত্যা, হামলা, অগ্নিসংযোগ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে যারা বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে তাদের কঠিন জবাব দেওয়া হবে। পার্বত্য অঞ্চলের বাঙালি ছাত্র জনতার ব্যানারে এমন দাবি জানানো হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি 3 পার্বত্য জেলার ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী নিজেদের আদিবাসী দাবি করে জুমল্যান্ড নামে নতুন রাষ্ট্র গঠন করতে চায়। ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করা হবে। শান্তি চুক্তিরও সমালোচনা করেন বক্তারা। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন ভুইয়া শান্তি চুক্তির সমালোচনা করে বলেন, পাহাড়ে বাঙালিদের নিরাপত্তায় আরও সেনা ক্যাম্প স্থাপন করতে হবে। সারা দেশের মতো পাহাড়েও যৌথ বাহিনীকে অভিযানে নামার দাবি জানান বক্তারা। সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ে বসবাসরত ছাত্র জনতা। বাংলাদেশের
সকল জেলায় যেভাবে ম্যাজিস্ট্রেসি হিসাবে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেইভাবে পার্বত্য চট্টগ্রামে আপনারা যৌথ বাহিনী গঠন করার মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিভিন্ন অঞ্চলে যেখানে উপজাতিরা আছে, সন্ত্রাসীরা আছে, KNF আছে, ইউপিডিএফ আছে, জনসংহতি আছে, আপনারা জানেন, সেখানে কম্বিং অপারেশনের মাধ্যমে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার জন্য আমি বিনীতভাবে আপনাদের নিকট দাবি জানাচ্ছি। চোরকে চিনে ফেলায় নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি সাইদুর রহমান। রবিবার রাজধানী থেকে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI গ্রেফতার করে লিপিকার হত্যাকারী নজরুল ও জুয়েলকে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও চুরি করা স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। সকালে PBI হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে সাইদুর রহমান জানান, স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকেই সূত্রপুরের একটি ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন লিপিকা। পূর্ব পরিচিত নজরুলের ধারণা ছিল লিপিকার কাছে অনেক টাকা পয়সা আছে, তাই তার বন্ধু জুয়েলের সাথে পরামর্শ করে 10 সেপ্টেম্বর রাতে লিপিকার ফ্ল্যাটে যায় তারা দুইজন। এক পর্যায়ে লিপিকার ঘুম ভেঙে যায় এবং তাদের চিনে ফেলায় তাকে হত্যার কথা PBIর কাছে স্বীকার করে ঘাতকরা। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। চলতি মাসে 20 দিনে মারা গেছে 7 জন। এই পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার। মশা নিধনে সিটি কর্পোরেশনের তেমন ভূমিকা না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ডেঙ্গুর বিস্তার পুরো চট্টগ্রামে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে প্রাণহানিও। চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1000-এর বেশি। প্রাণ গেছে শিশুসহ 12 জনের। এর মধ্যে কেবল সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 7 জন। আক্রান্তদের মধ্যে 435 জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার, বাকিরা মহানগরীর। পরিস্থিতির ভয়াবহতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার। ডেঙ্গুটা বাড়ার পর থেকে আমরা প্রত্যেকটি উপজেলায় একটা সতর্কতা জারি করেছি। প্রত্যেকটি উপজেলায় আমরা ডেঙ্গু কর্নার, আমাদের 15টা উপজেলার মধ্যে ডেঙ্গু কর্নার চালু করেছি। এদিকে মশা নিধনে নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা। রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর আরও বেহাল অবস্থা সিটি কর্পোরেশনের কার্যক্রমের। এই সময়টা কিন্তু ডেঙ্গুর জন্য পিক সিজন, সেই হিসেবে কিন্তু এখনও ডেঙ্গু প্রকোপটা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি গত বছরের তুলনায় কম্পারেটিভলি কিন্তু আমরা অনেকটা সেফ সাইডে আছি। কিন্তু এইটার জন্য আমাদের কার্যক্রম থেমে নাই, আমাদের কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 14,087 জন, মারা গিয়েছিল 107 জন। বিপর্যয় ঠেকাতে এখনই মশা নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। শপথ নিয়েছেন শ্রীলঙ্কার সদ্য বিজয়ী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। রাজধানী কলম্বো এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। রবিবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে এই বামপন্থী নেতার নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। অনুরা ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা হিসেবে আরও 38 জন প্রতিদ্বন্দ্বীকে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন। 2022 সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও তৎকালীন রাষ্ট্রপ্রধান গোতাবায়া রাজাপাকসের পলায়নের পর এটাই ছিল শ্রীলঙ্কাতে প্রথম নির্বাচন। প্রেসিডেন্ট দিশানায়কে দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতি ও কুসংস্কারের প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সংবাদ শেষ করব ক্রাউন টিভির শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই আগস্ট হত্যার ন্যায় বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, বললেন আইন উপদেষ্টা। অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছরের জন্য নিষিদ্ধের প্রস্তাব। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ। সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী আসাবুল নিহতের ঘটনায় হত্যা মামলা। স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেলেন প্রধান উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক কাল। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।